রিম্পা তার 4 জায়ের সঙ্গে নদীতে মাছ ধরছিল। সুজাতা, ওইদিকে জালটা ভালো করে ধরো, আজ মনে হয় অনেক বেশি বড় মাছ পাবো। আজ না আমরা অনেক টাকা রোজগার করতে পারবো গো। হ্যাঁ দিদি, আজ তো অনেকটা বেশি মাছ পড়ছে, ধরো ধরো ভালো করে তোলো। সুজাতাদের মাছ ধরা হয়ে গেলে তারা মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করার জন্য তৈরি হয়। আজ 2 মাস ধরে তারা এই কাজ করেই যাচ্ছে। চূর্ণী নদীর মাঝে একটি দ্বীপের ছোট বাড়িতে 5 বউ এভাবেই থাকে। সেই দ্বীপের নারকেল গাছ এবং নদীর মাছ, এই দুই তাদের জীবিকার প্রধান উৎস। কিন্তু কেন তারা এসব করছিল? এখানে তাদের 5 জনের ছাড়া আর কেউ ছিল নাই বা কেন? জানতে হলে আমাদের পুরনো দিনে যেতে হবে। কয়েক মাস আগের ঘটনা। বর্ণালী দেবীর 5 ছেলে বিনোদ, রাকেশ, সুজয়, অলোক এবং দীনেশের বিয়ে রিম্পা, সুজাতা, মিনা, রীতা, সোনিয়ার সঙ্গে হয়েছিল। ছেলেরা সবাই গ্রামে একটি ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিয়ের 1 মাস পর 5 ছেলে চাকরি চলে যায়। যা নিয়ে বর্ণালী দেবী খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তার মেয়ে পাপিয়া মাকে নানানভাবে বৌদিদের বিরুদ্ধে কথা শোনায়। এবার কি হবে? আমার 5 ছেলে একসঙ্গে কিভাবে কাজ ছাড়া হয়ে গেল? এই তো সবে নতুন নতুন সংসার করা শুরু করেছিল, আর এখন এই ঘটনা ঘটে গেল। আরে মা, তুমি বুঝতে পারছো না? এর পেছনে না বৌদিদের হাত রয়েছে, ওদের জন্যই তো এইসব কিছু হচ্ছে। কথাই বলে না, নতুন বইয়ের শুভ লক্ষণ দেখে বাড়িতে আয় উন্নতি হয়। আর যেখানে বউরাই অলক্ষী, সেখানে আর কি শুভ কাজ হবে বলো তো? তারা 2 মা মেয়ে যখন এইভাবে কথা বলছিল, তখন তাদের বাড়ির মালিকের বউ তাদের কাছে আসে এবং টাকা চেয়ে বলে, কি গো দিদি, এই মাসে বাড়ি ভাড়াটা ঠিক সময় পাবো তো? তোমার দাদা কিন্তু এবার পরিষ্কার করে বলে দিয়েছে, 5 তারিখের মধ্যে যদি টাকা দিতে না পারো তাহলে বাড়ি ছেড়ে দাও। নতুন ভাড়াটিয়া সব অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, তারা তো তোমাদের থেকে দ্বিগুণ ভাড়া দিতে রাজি আছে। তোমরা শুধু পুরনো ভাড়াটিয়া বলে আমরা এতদিন সহ্য করে আছি, এইবারে কিন্তু শেষ। এখান থেকে যাওয়ার ব্যবস্থা শুরু করো, বলে দিচ্ছি। দিদি, আপনি এসব কি বলছেন? আমরা আজ কত বছর ধরে এখানে আছি, আজ আমাদের বিপদের দিনে আপনি আমাদেরকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন বলছেন? দয়া করে এরকমটা করবেন না। ছেলে, বউ, মেয়ে, এদের সবাইকে নিয়ে আমি কোথায় যাব এখন বলুন তো? শুনুন, কোথায় যাবেন সে আপনি বুঝে নিন। আপনার মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি না গিয়ে এখানে বসে আছে, আগে ওকে শ্বশুর বাড়িটা পাঠান, বাদ বাকি আপনাদের ব্যাপার, আপনারা বুঝবেন। এই বলে জগদ্ধাত্রী দেবী সেখান থেকে চলে যান। এরপর পাপিয়া আবার তার মাকে কথা শোনাতে শুরু করে। দেখলে তো মা, 1 মাসের মধ্যেই সবাই কাজ ছেড়ে ঘরে বসে গেছে, আর আজ ভাড়াটিয়া এসে কত কি শুনিয়ে দিয়ে গেল। এরপরে তোমার সংসারে আর কি কি ক্ষতি হতে চলেছে তা তুমি দেখতেই পাবে। তুই একেবারে ঠিকই বলেছিস, এই সব কিছু ওদের জন্য হচ্ছে। এবার আমাকেই না কিছু একটা করতে হবে, কিন্তু আমি কি করব? আমার ছেলেরা তার বউদেরকে আমার জন্য কি ছেড়ে দেবে? এসব আমি কি চিন্তা ভাবনা করছি। না না না, এসব কিছু ঠিক না। এভাবেই বর্ণালী দেবী একবার মেয়ের কথা শুনছিলেন, আবার চিন্তা ভাবনা করে পিছিয়ে যাচ্ছিলেন। কিন্তু মেয়ে মাকে না বুঝিয়ে হার মানবে না, সে তাকে আরো নানান ধরনের কথা শোনাতে থাকে। আসলে পাপিয়ার বিয়ে হয়েছে আজ 2 বছর। শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি, ননদ, যা সবার সঙ্গে ঝগড়া করে সে বাপের বাড়িতে এসে আছে। মাঝে মাঝে তার স্বামী তার কাছে আসে এবং তাকে হাত খরচের কিছু টাকা দিয়ে যায়। এত বছর পুরনো ভাড়া বাড়িতে খুব কম ভাড়া দিয়েই সবাই থাকতো। পাপিয়া এবং তার স্বামীর ইচ্ছে তারাও এই বাড়িতে থাকবে, কিন্তু বাড়িতে এতজন সদস্য থাকার কারণে তাদের একসঙ্গে থাকা হয়ে উঠছিল না। এই জন্যই সে চাইতো তার দাদা বৌদি অন্য কোথাও গিয়ে বসবাস শুরু করুক। কয়েকদিন পর বর্ণালী দেবীর 5 ছেলে শহরে কাজে জোগাড় করে ফেলে এবং মায়ের কাছে এসে কথা বলে। বাবা, তোরা সত্যি বলছিস? তোরা আমাকে খুব বড় খুশির খবর শোনালি। আমি কত চিন্তিত ছিলাম জানিস? যাক, তোরা এবার শহরে গিয়ে ভালো করে টাকা পয়সা রোজগার কর। তোমরা এইভাবে আমাদেরকে ছেড়ে শহরে গিয়ে থাকবে আর আমরা এখানে থাকবো? আমরা কি এখানে থাকতে পারবো বলো? তোমরা তোমাদের সঙ্গে আমাদেরকেও নিয়ে চলো না। হ্যাঁ, তোমরা তোমাদের সাথে আমাদেরকেও নিয়ে চলো, আমরা তোমাদের সঙ্গেই থাকতে চাই। এভাবে এখানে আমরা থাকতে পারবো না গো। বৌমা, তোমরা এইসব কেন বলছো? আমার ছেলেরা এইসবে কাজ পেয়েছে, এখন ওদেরই ওখানে থাকার ঠিক নেই। জানি না কিভাবে ওরা সেখানে সবকিছু ম্যানেজ করবে। এর মাঝে তোমাদেরকে নিয়ে সংসার শুরু করলে ঝামেলা কতটা বাড়বে একবার ভেবে দেখো তো। বৌদি, তোমরা কি ভাবছো গো? দাদারা ওখানে পিকনিক করতে যাচ্ছে নাকি? আরে ভালো বাড়ির মেয়েরা না স্বামীর মঙ্গলের জন্য কত কি করে, তোমরা ওদের জন্য এইটুকু করতে পারবে না?
শাশুড়ি এবং ননদের কথা শুনে পাঁচ বউ চুপ করে যায় এবং তাদের স্বামীরা বুঝিয়ে সুঝিয়ে শহরে কাজের উদ্দেশ্যে চলে যায়। এদিকে পাপিয়া তার আসল রূপে ফিরে আসে। এই চলো চলো, তাড়াতাড়ি ব্যাগপত্র গোছাও তো, আর এখান থেকে বেরিয়ে যাও। অনেকদিন হয়ে গেল তোমাদেরকে সহ্য করছি। আর না, এবার তোমরা তোমাদের নিজেদের ব্যবস্থাটা দেখে নাও। দিদি, তুমি এভাবে কেন বলছো? আমরা তো তোমাদের বাড়ির মেম্বার, তোমার দাদাদের স্ত্রী। আমাদেরকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে কি পাবে বলো তো? আরে অনেক কিছুই পাবো। দেখো, আমি তো প্রথমে ভাবছিলাম তোমাদের সবাইকে একসঙ্গে বাড়ি থেকে বের করব, কিন্তু এখন ভাবছি দাদারা শহরে যখন যাচ্ছে, তাহলে এখানে আমার কিছুটা লাভ হলেও হতে পারে। ওরা শহর থেকে টাকা পাঠাবে আর আমি সেই টাকা নিয়ে আরামে দিন কাটাবো। এবার তোমরা যাও তো। আগে শাশুড়ি মাকে আসতে দাও, আমরা ওনাকে সব কথা বলবো, তারপর আমরা এই বাড়ি ছাড়বো। আরে আরে, তোমরা কি ভাবছো মা তোমাদেরকে এখানে থাকার জন্য রিকোয়েস্ট করবে? আরে মাকে আমি এমন বুঝিয়েছি না যে মা আমার কথাই শুনবে। দেখতে চাইছো? দাঁড়াও, এক্ষুনি ডাকছি। মা, ও মা, একবার এসো তো। দেখো, বৌদিরা যেতেই চাইছে না। তুমি না ওদেরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও। এই এই, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমার মেয়ে তোমাদেরকে কিছু বলেনি? কিভাবে তোমরা আমার সংসারটাকে নষ্ট করে দিলে? তোমাদের ছায়া আমার বাড়িতে পড়তেই আমার বাড়ির অমঙ্গল শুরু হয়েছে। আমার ছেলেদের চাকরি চলে গেছে, আজ ওরা আমার থেকে কতটা দূরে গিয়ে দুটো পয়সা রোজগার করছে। এখন আমি তোমাদের কাউকেই না আমার চোখের সামনে দেখতে চাই না। চলে যাও, তোমরা সবাই আমার চোখের সামনে থেকে চলে যাও। শাশুড়ির কথা শুনে পাঁচ বউ কান্নায় ভেঙে পড়ে। তারা হাত জোড় করে এবং অনেক কাকুতি মিনতি করে, কিন্তু কেউই তাদের কথা শোনে না। শেষে বাধ্য হয়ে তারা ঘর থেকে বেরিয়ে পড়ে। তারা থাকার আশ্রয় খোঁজা শুরু করে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেয় না। তারা সবাই একটি নদীর ধারে এসে বসে। আমরা কোথাও আশ্রয় পেলাম না, এখন আমরা কোথায় যাব? কি করব এখন? দিদি, ওই দেখো, নদীর মাঝে না একটা শুকনো জায়গা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে ওখানে কেউ থাকে না। আমরা যদি কোনোভাবে ওখানে গিয়ে নিজেদের বসতি বানাই, তাহলে ওখানে তো কোনো ভাড়াই লাগবে না, আর কেউ আমাদেরকে তাড়িয়েও দিতে পারবে না। ঠিকই বলেছো, কিন্তু ওখানে যাওয়ার জন্য তো আমাদেরকে নৌকা বা ভেলা কিছু একটা বানাতে হবে, তা না হলে তো আমরা ওখানে যেতে পারবো না। পাঁচ বউ মিলে ঠিক করে তারা নদীর মাঝেই সেই দ্বীপে গিয়ে উঠবে। এই জন্য তারা পরিশ্রম করে গাছ কেটে একটি ভেলা নৌকা বানায় এবং তাতে করে তারা পাঁচজন সেই দ্বীপে গিয়ে ওঠে। পাঁচজন গ্রামের মেয়ে ছিল, তাই সাঁতার কাটা, গাছে চড়া, মাছ ধরা, কাঠ কাটা এই সবে তারা অভ্যস্ত ছিল। সেখানে গিয়ে তারা নারকেল গাছ দেখে অবাক হয়ে যায়। দিদি, আমাদের খিদের ব্যবস্থা হয়ে গেছে, আমি এক্ষুনি গাছ থেকে কটা নারকেল পেড়ে নিচ্ছি, আজ নারকেল খেয়ে কাটিয়ে দেব। সুজাতা সঙ্গে সঙ্গে গাছে ওঠে, বেশ কিছু নারকেল এবং ডাব পাড়ে। এরপর সবাই মিলে নারকেল ডাব খেয়ে নিজেদের খিদে মেটায়। পরের দিন তারা আবার নারকেল গাছ থেকে নারকেল পেড়ে খায়। আচ্ছা, আমরা যদি এই নারকেল ভেলাই করে নিয়ে গিয়ে ওই গ্রামের বাজারে বিক্রি করি, তাহলে আমাদের তো বেশ ভালোই লাভ হবে গো। টাকা পয়সা পেলে আমরা নারকেল ছাড়া ভাত, মুড়ি এসব খেতে পাবো। কথাটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আগে আমাদেরকে একটা বাড়ি বানাতে হবে। এখানে তো অনেক রকমের গাছ আছে, গাছের ডালপালা কেটে মাটি দিয়ে আমরা থাকার মতো একটা বাড়ি বানিয়ে নেব। পাঁচ বউ মিলে দিন রাত পরিশ্রম করে গাছ কেটে বাঁশ জোগাড় করে তাদের থাকার মতো একটি বাড়ি তৈরি করে। এরপরে গাছ থেকে অনেক নারকেল পাড়ে এবং সেগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এভাবেই তারা বেশ কিছু টাকা রোজগার করে এবং বাড়ির প্রয়োজনীয় সামগ্রী কিনে আনে। ধীরে ধীরে তারা নারকেল গাছের পাতা থেকে ঝাঁটা বানায়, হাত পাখা বানায় এবং বাজারে নিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি করা শুরু করে। দিনের পর দিন তাদের আয় বাড়তেই থাকে। একদিন তারা নদীতে স্নান করছিল, এমন সময় বেশ কিছু মাছ দেখতে পায়। মাছগুলোকে ধরে তারা বাড়িতে রান্না করে খায়। পরের দিনে তারা জাল কিনে আনে এবং মাছ ধরে বাজারেও বিক্রি করে, আবার খাবার ব্যবস্থা করে। এভাবেই তাদের দিন কাটছিল, কিন্তু তাদের স্বামীদের কোনো খোঁজ পাওয়া যায়নি, কারণ তাদের কাছে স্বামীদের খোঁজার কোনো রকমের কোনো সুযোগই ছিল না। তাই 6 মাস পর একদিন তারা বাজার থেকে বাড়িতে ফিরে দরজা খুলতেই অবাক হয়ে যায়। চোখের সামনে তারা তাদের 5 স্বামীকে দেখতে পায়। তোমরা সবাই ফিরে এসেছো? কেমন আছো তোমরা? তোমরা আমাদেরকে কি করে খুঁজে পেলে? আমরা তো তোমাদেরকে কিছু বলিনি যে আমরা কোথায় থাকি, তাহলে তোমরা ঠিকঠাক ভাবে এখানে এলে কি করে? 5 ছেলে জানায় যে তারা গ্রামে গিয়ে গ্রামের মানুষের কাছে সমস্ত কিছু ঘটনা শুনতে পায় এবং সেখান থেকেই তারা জানতে পারে যে তাদের বউয়েরা এই শুনশান বদ্বীপে তাদের সংসার পেতেছে। এজন্যই তারা গ্রামের এক মাঝির সাহায্যে এই কথা শুনে 5 বউ আনন্দে কেঁদে ফেলে।
পাঁচ ছেলে তাদের অর্জন করা টাকা পয়সা দিয়ে সেখানে একটি সুন্দর বাড়ি বানায় এবং তাদের স্ত্রীদের সাথে বিভিন্ন রকমের কাজে সহযোগিতা করে ও সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মিলি তার মা চম্পা দেবী, দাদা প্রবীর, বৌদি বিশাখা এবং এক ভাইপো পল্টুর সঙ্গে শ্যাওলাপুকুর নামক গ্রামে বাস করত। মিলির বাবা মারা যাওয়ার পর থেকে তার দাদাই মিলির পড়াশোনা ও সংসার চালিয়ে আসছিল। এমনই একদিন মিলির বৌদি বিশাখা বলে, এই প্রবীর, বলি মিলির আর কতদিনই বা পড়াশোনা চলবে শুনি? অনেক হয়েছে ওর লেখাপড়া, আমি আর ওর পিছনে একটাও টাকা নষ্ট করতে দেব না। বলি মেয়ে মানুষ, এত পড়াশোনা করে কি করবে শুনি? এটা দেখে শুনে ওর বিয়ের ব্যবস্থা করো তো। হ্যাঁ বৈশাখী, তুমি ঠিকই বলেছো। এ বিষয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে। মিলির এবারে বিয়ের ব্যবস্থা করতেই হবে। দেখো, বেশি ওকে বাইরে বেরোতে না দেওয়াই ভালো। কোথায় কি করে বসবে, শেষে আমাদের মান সম্মান মাটিতে মিশে যাবে। মেয়ে মানুষেরা তো পড়াশোনার কি আছে শুনি? যা করেছে অনেক করেছে। এরপর বিশাখা আর প্রবীর চম্পা দেবীর কাছে যায় এবং গিয়ে বলে, মা, বলছিলাম মিলি তো বড় হয়েছে, এবার একটা দেখে শুনে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। না হলে আবার কোথায় কি করে বসবে, তখন আবার লজ্জায় নাক কাটা যাবে। কিন্তু বাবা, মিলি তো এখনো পড়াশোনা করতে চায়, আর তুই তো তোর বোনকে ভালো করেই জানিস, ও পড়াশোনা ছাড়া আর কিছুই বোঝে না, আর ও ওরকম মেয়েই নয়। দেখুন মা, এখন আমি যদি কিছু বলি আপনার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না। ভালো মানুষ ওরকম নয়, এসব বলতে খুবই সহজ। কার মনে কি চলছে সেটা আপনি কি করে বুঝবেন? আর তাছাড়া ও মেয়ে মানুষ, অত পড়াশোনার কি আছে শুনি? এখন কি ও কোনো চাকরি করতে যাবে নাকি? দেখো বৌমা, আমি আমার মেয়েকে ভালো করেই চিনি, আর ও সবার আগে কিছু ঘটলে আমাকেই এসে বলে। আর তাছাড়া ও একজন আর্মি হতে চায়, এটাও ছোট থেকেই স্বপ্ন। আহারে, মেয়ে আমার আর্মি হবে? কত স্বপ্ন! বাপের জন্মে শুনিনি বাপু যে মেয়ে মানুষ আর্মি হবে। আপনাদের সব বলিহারি। এদিকে দাদা খেটে খেটে মরছে, আর মা আর মেয়ে বড় বড় স্বপ্ন দেখছে। হ্যাঁ বিশাখা, ঠিকই বলেছে। আমার পক্ষে আর সম্ভব না। এমনিতেও পল্টু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, ওর অত খরচ, তার উপরে আবার এত বড় সংসারের দায়িত্ব, আবার মিলিরও বিয়ে আছে। আমাকে তো সব দিকটাই ভেবেচিন্তে করতে হবে, তাই না? দেখুন মা, আপনার মেয়ের চক্করে আমার ছেলের ভবিষ্যৎ আমি অন্ধকার হতে দিতে পারি না। মেয়েকে অনেক লেখাপড়া করিয়েছেন, এবার দেখে শুনে বিদায় করার চেষ্টা করুন। ছেলে বৌমা এভাবে বললে চম্পা দেবীরও কিছু করার থাকে না। এরপর এমনই একদিন সকলে রাতের খাবার খাচ্ছিল। তখন মিলি বলে, মা, দাদা, বৌদি, তোমাদের তিনজনকে আমার একটা কথা বলার ছিল। আমার কিছু না টাকা লাগবে। আমি আর্মির ফর্ম ফিল আপ করেছিলাম, আর এক্সামে আমি কোয়ালিফাই করেছি, কিন্তু ট্রেনিংয়ের জন্য আমার কিছু টাকা লাগবে। মিলির কথা শুনে বিশাখা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তো এখানে টাকার কল বসানো রয়েছে। যখনই বলবে তখনই কল থেকে টাকা পড়বে। ওসব নাটক অনেক হয়েছে, তোমার কাল থেকে সব কিছুই বন্ধ। তোমাকে দেখতে পাত্রপক্ষ আসবে কালকে, তুমি তৈরি থেকো। কিন্তু বৌদি, আমি তো এখন বিয়ে করতে চাই না, আমি আর্মি হতে চাই, আর প্রথম পদক্ষেপে আমি পাশ করে গিয়েছি। তোমরা একটু সাপোর্ট করলেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আর দাদার তো ব্যবসা ভালোই চলছে, এটুকু আমাকে সাহায্য করতে পারবে না? দেখেছো দেখেছো, তোমার বোন কেমন তোমার ব্যবসার দিকে কোন নজর দিয়ে বসে আছে। তাই তো বলি, এই কদিন মার্কেট খারাপ যাচ্ছে কেন। এই শোনো, তোমার জন্য আমরা আর একটাও টাকা নষ্ট করতে পারবো না, এই আমি বলে দিলাম। চুপচাপ বিয়ে করে বিদায় হও তো বাপু। মা, তুমি একটু দাদা বৌদিকে বোঝাও না গো। আমি অনেক পরিশ্রম করেছি এই পরীক্ষার জন্য, আর আমি কোয়ালিফাইও করেছি। এভাবে তোমরা আমার স্বপ্নটাকে শেষ হতে দিও না। আমার আর কিছু করার নেই রে মা, তোর দাদা বৌদি যা বলছে তুই তাই কর। তোমরা আমার জন্য কি করেছো? আমার কোনো শখ আহ্লাদ তোমরা কখনোই পূরণ করোনি। খালি কোনো ক্রমে কটা টাকা দিয়ে আমার অ্যাডমিশন করিয়েছো। এতদিন ধরে আমি আমার পড়ার খরচ চালিয়ে এসেছি, তাই তো এতদূর পড়াশোনা করতে পেরেছি। কোনোদিন তোমরা আমাকে নিজের মতো করে বাঁচতে দিয়েছো একটু? এই যে মহারানী, এমনি এমনি এত বড় হয়ে যাওনি, বুঝেছো তো? যতটুকু হয়েছে কপালে হাত বোলাও। তোমার নাটক অনেক দিন থেকে সহ্য করছি, আর না, আজ থেকে তোমার সবকিছু বন্ধ, বাইরে যাওয়া পর্যন্ত বন্ধ। আসলে তাদের সংসারে তার দাদা বৌদিরই রাজ চলতো। যেহেতু প্রবীরের টাকায় সংসার চলতো, তাই কারোরই কোনো কথা বলার সাহস ছিল না। এরপর মিলি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এভাবেই মিলি সেদিন রাতটা না খেয়েই কাটিয়ে দেয়। পরের দিন তার দাদা বৌদির কথা মতো তাকে রাকেশ নামের একটি ছেলে তার মা ও বোনকে নিয়ে মিলিকে দেখতে আসে। রাকেশ তার মা মিনতি দেবী ও এক বোন মোনাকে নিয়ে কৈখালী নামক শহরে বাস করত। রাকেশ একজন কলেজের প্রফেসর ছিল। তাদের বাড়ির সকলেই খুব ভালো মনের মানুষ ছিল। এরপর তাদের মিলিকে পছন্দ হয়ে যায় এবং দিনক্ষণ দেখে রাকেশের সঙ্গে মিলির বিয়ে হয়ে যায়।
রাকেশ মিলিকে বিয়ে করে বাড়ি আনলে রাকেশের মা মিনতি দেবী বলেন, আসো মা আসো, আমার ঘরের লক্ষ্মী তুমি। এই কলসি ভরে চাল উল্টে ঘরে আসো তো। রাকেশ, বৌমাকে নিয়ে ঘরে যা, বৌমা খুব টায়ার্ড। আমি দুধ হলুদ করে পাঠাচ্ছি। আর মিলিমা, তুমি কি খাবে বলো, আমি সেটাই করে পাঠাবো। মা, আমার খিদে নেই, আর আপনি আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। খিদে নেই তা বললে তো আমি শুনবো না। আমি আমার বাড়ির ছেলে মেয়েদেরকে না খেয়ে শুতে দিই না। আর আজ থেকে তুমি আমার বাড়ির বৌমা নয়, তুমি আমার মেয়ে, ঠিক যেমন মোনা। মিনতি দেবীর এই ব্যবহার দেখে মিলির খুবই ভালো লাগে এবং তার চোখে জল চলে আসে, কিন্তু সে কাউকে বুঝতে না দিয়েই নিজের ঘরে চলে আসে। এভাবেই সেদিন রাতটা কেটে যায়। পরের দিন সকালে মিলি ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে যায়। এরপর সে গ্যাসের ওভেন জ্বালাতে যাবে কি ঠিক তখনই তার শাশুড়ি মা বলেন, না বৌমা, তোমাকে এসব করতে হবে না। এখনো পর্যন্ত তোমার হাতের মেহেন্দি ওঠেনি। আমাকে তোমার সেরকম জাল্লাদ শাশুড়ি বলে মনে হয় বুঝি? চিন্তা করো না, তোমার শাশুড়ি মা ওরকম নয়। কিন্তু মা, আজ তোমার শ্বশুর বাড়িতে প্রথম রান্না, আজ তো সমস্ত রান্নাবান্না আমাকেই করতে হবে। হ্যাঁ, কথাটা ঠিক বলেছ, কিন্তু তা বলে তোমাকেই সবকিছু করতে হবে এমনটাও কোথাও লেখা নেই। তুমি হাতাহাতি আমাকে একটু সাহায্য করে দেবে, আমিই সব রান্না করে নেব। মিনতি দেবী এভাবে বললে মিলির চোখে জল চলে আসে। এরপর মিনতি দেবী বলেন, কি হলো বৌমা, তুমি কাঁদছো যে? আমি কি কিছু ভুল বললাম? না মা, আসলে এত আদর যত্ন কখনো পাইনি তো, সেজন্যই চোখে জল চলে এলো। মায়ের বাড়িতে সবসময় দাদা বৌদির কথা শুনেই বড় হয়েছি, আর আমার মা, উনি কখনই দাদা বৌদিকে প্রতিবাদ করতেন না, সেজন্যই কষ্ট হচ্ছে। ওসব কথা বাদ দাও মা, সকলের চিন্তা ভাবনা সমান হয় না। তোমার মা হয়তো দাদা বৌদিদের সামনে কিছু বলতে পারতেন না, কিন্তু তা বলে এমন নয় যে উনি তোমাকে ভালোবাসেন না। এভাবেই মিনতি দেবী সবসময় মিলিকে সৎ উপদেশ এবং ভালো কথাই বলতেন। শুধু মিনতি দেবীই নয়, তার ননদ এবং স্বামী সকলেই মিলিকে খুবই ভালোবাসতো এবং তারা সকলেই সুখে শান্তিতে থাকতো। এমনই একদিন মোনা ঘর পরিষ্কার করতে গিয়ে তার বৌদির ঘরে দেখে একটি বইয়ের ভিতরে আর্মির ফর্ম রয়েছে, যেটা দেখে সে তার মাকে বলে, মা, এই দেখো, বৌদির ঘরে বইয়ের ভিতর থেকে এই আর্মির ফর্মটা পেয়েছি। বৌদি এত বড় জিনিসটা কিভাবে লুকিয়ে রেখেছিল বলো তো? আমাদেরকে কখনো কিছুই জানায়নি। জানো তো মা, আমার কি মনে হয় বৌদির প্রথম থেকে আর্মি হওয়ার খুব ইচ্ছা। হ্যাঁ তাই তো, বৌমা তাহলে আর্মি হতে চায়। নিশ্চয়ই ওর দাদা বৌদি ওর স্বপ্ন পূরণ হতে দেয়নি। এখনো আমাদের বাড়ির বউ, আর ওর স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের। আজ তোর দাদা বাড়িতে আসুক, আমি কথা বলবো। এভাবে মিলির অজান্তে বাড়ির সকলেই মিলির স্বপ্নের কথা জানতে পেরে যায়। এরপর রাতে রাকেশ বাড়ি এলে মিনতি দেবী রাকেশকে বলেন, বাবা রাকেশ, এই দেখ বৌমার আর্মির ফর্ম। আর বৌমা আমাদের কাছ থেকে এই সব কিছু লুকিয়ে রেখেছিল। এখন আমাদের দায়িত্ব আমাদের বাড়ির আর এক মেয়ের স্বপ্ন পূরণ করার। আমি আমার ছেলে মেয়ে দুজনকেই সুশিক্ষিত করে তুলেছি, আর বৌমারও স্বপ্ন পূরণ করতে চাই। হ্যাঁ মা, আমি ব্যবস্থা করছি। ও যেমন আমাদের কিছু জানায়নি, আমরা ওকে না জানিয়ে বড় সারপ্রাইজ দেব। এভাবে রাকেশ মিলিকে না জানিয়ে তার স্বপ্ন পূরণ করার জন্য ক্যাম্পে কল করে এবং মিলির অ্যাডমিশন করিয়ে দেয়। এরপর রাকেশ, মিনতি দেবী এবং মোনা মিলিকে গিয়ে বলে, এই যে মিলিমা, তুমি তৈরি হয়ে নাও, তোমার আর্মির ট্রেনিংয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। আজ তোমাকে ক্যাম্পে যেতে হবে। মা, এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর্মি ট্রেনিং মানে? আপনারা কি করে জানলেন আমার আর্মি হওয়ার স্বপ্ন? বৌদি, তুমি আমাদের কাছ থেকে লুকিয়ে গেলেও আমরা তোমার স্বপ্নের কথা ঠিক জানতে পেরে গিয়েছি। তোমার আর্মি হওয়ার খুব শখ ছিল, তাই না? হ্যাঁ মোনা, আমি আর্মিতে চান্স পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার দাদা বৌদি আমাকে ভর্তি হওয়ার জন্য ফিস দেয়নি, আর আমাকে জোর করে বিয়ে দিয়েছিল। কিন্তু তোমরা এসব জানলে কি করে? এরপর মোনা মিলিকে সমস্ত কথা বলতে থাকে। সবকিছু জানার পর মিলি আবেগে কেঁদে ফেলে এবং বলে, মা, রাকেশ, মোনা, তোমরা খুবই ভালো। আমি স্বপ্নেও ভাবিনি যে আমার এরকম একটি শ্বশুরবাড়ি হবে, যেখানে আমার শাশুড়ি, ননদ, আমার স্বামী আমাকে এত সাপোর্ট করবে। আমার মায়ের বাড়ির থেকেও আমি বেশি ভালোবাসা পাবো। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও। এখন তোমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি প্যাকিং শুরু করো। এরপর মিলি ট্রেনিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এভাবেই শ্বশুরবাড়ির সাপোর্টের জন্য আজ মিলির আর্মি হওয়ার স্বপ্ন পূরণ হলো। তো বন্ধুরা, এ থেকেই বোঝা যাচ্ছে যে সব শ্বশুরবাড়ির লোকেরাই খারাপ হয় না। এমনও কিছু শ্বশুরবাড়ি আছে যেখানে মেয়েরা মায়ের বাড়ির থেকেও বেশি ভালোবাসা, আদর যত্ন এবং সাপোর্ট পায়।